হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি আজকে আমরা প্রবলেম 3 অঙ্ক নিয়ে আলাপ করব। আমাদের প্রবলেম 3তে আমরা একটু পড়ি। এ কমেন্সড বিজনেস অন 31 December 2014 with a capital of টাকা 33,600. His profit for 5 years were টাকা 10,800 and drawing average টাকা 2,200 per annum. On 31 December 2014, an order of education was made against him when his affairs were as follows. আমাদের অ্যাডজাস্টমেন্ট থাকে নিচে, এই অ্যাডজাস্টমেন্টটা উপরে দিয়ে দিছে। তবে আমি বলছিলাম যে আমাদের ক্যাপিটাল, নেট প্রফিট এবং ড্রয়িং এই তিনটা আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে যাবে, এখানে কোনো এফেক্ট করবে না। আমরা প্রথমে তিনটা ওয়ার্কিং করব, একটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স, একটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, আর একটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স। আমরা তিনটা ওয়ার্কিংয়ের ঘর করি। আগে আমরা তিনটা ওয়ার্কিংয়ের ঘর করলাম, একটা হলো ফুললি সিকিউরড ক্রেডিটর্স, একটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, একটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স। এখন আমরা এখান থেকে টার্গেট করব লাইবিলিটিগুলি। প্রথমে আছে আনসিকিউরড ক্রেডিটর্স, একটা দাগ দিই বাম দিকে। মর্টগেজ অন বিল্ডিং, এটা লাইবিলিটি, দাগ দিলাম বাম দিকে। ক্রেডিটর্স সিকিউরিটি লাইফ পলিসি এস্টিমেটেড ওর টাকা 4,000, দাগ দিলাম লাইবিলিটি। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, দাগ দিলাম লাইবিলিটিস। বিলস রিসিভেবল ডিসকাউন্টেড আনসিকিউরড ক্রেডিটর্স, দাগ দিলাম। বিল্ডিং অ্যাসেট, প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট, বুক ডেটস অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, স্টক অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট। আমরা লাইবিলিটি পেলাম 1, 2, 3, 4, 5টা। প্রথমে আছে আনসিকিউরড ক্রেডিটর্স, এটা আমরা টার্গেট করব ইউসি, আনসিকিউরড ক্রেডিটর্স। মর্টগেজ অন বিল্ডিং, আমাদের মর্টগেজ আমরা লোন নিচ্ছি 4,000 বিল্ডিংয়ের এগেনস্টে। বিল্ডিং আমাদের আছে, এবার কিন্তু রিয়েলাইজ ভ্যালু বাইরে দেওয়া হয়েছে, কস্ট প্রাইস ভিতরে, রিয়েলাইজ ভ্যালু বাইরে, তাই আমরা বাইরেরটা দেব 20,000। তার মানে আমাদের লোন 4,000 আর বিল্ডিং আছে হলো 20,000। এটা হলো ফুললি সিকিউরড, এফএস লিখলাম। তারপরে ক্রেডিটর সিকিউরড লাইফ পলিসি এস্টিমেটেড টাকা 4,000, এখানে বলে দিচ্ছে লাইফ পলিসি আমাদের অ্যাসেট 4,000 টাকা, আর আমাদের ক্রেডিটর্স হলো 12,000 টাকা। তার মানে দায় বেশি, লাইবিলিটি বেশি, তো লাইবিলিটি বেশি, অ্যাসেট কম হলে পার্টলি সিকিউরড পিএস। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স আমি বলছিলাম প্রেফারেন্সিয়াল ক্রেডিটর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে যায়, তাই আমি এখানে আপাতত ক্রস দিয়ে রাখলাম। বিলস রিসিভেবল ডিসকাউন্টেড অ্যান্ড এক্সপেক্টেড টু র্যাঙ্ক, আমি বলছিলাম যে এটা সব সময় মুখস্থ রাখবা। এটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স ইউসি। শেষ আমাদের দাগানো। এখন আমরা দেখি ফুললি কি আছে। মর্টগেজ অন বিল্ডিং, আমাদের মর্টগেজ 4,000, বিল্ডিং হলো 20,000, আর নাই একটাই আছে, লেস রিসিভার্স ফিস, ওই সিকিউরিটি অ্যামাউন্টের 4%, 800 টাকা, অর্থাৎ 4,000 টাকা লোনের এগেনস্টে আছে, 19,200 টাকা আমার সিকিউরিটি। এবার পার্টলি আছে আমার ক্রেডিটর্স সিকিউরিটি, ক্রেডিটর্স এগেনস্ট লাইফ পলিসি। আমাদের ক্রেডিটর্স হলো 12,000, লাইফ পলিসি আছে 4,000, আর নাই লেস রিসিভার ফিস, সিকিউরিটি অ্যামাউন্টের উপরে 4%, 160 টাকা। তারপর আছে আনসিকিউরড ক্রেডিটর্স 20,000, একটা টাকা থাকলে এই ঘরেও বসবে, এই ঘরেও বসবে। বিলস রিসিভেবল ডিসকাউন্টেড 3,200, একটা অ্যামাউন্ট থাকলে দুই দিকে একই অ্যামাউন্ট বসবে, 23,200, 23,200। এখন আমরা কি করব, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমরা একটু লিখে রাখি।
ফুললিতে আমাদের লোন 4,000, সিকিউরিটি 19,200, আর এখানে রিসিভার ফিস আছে 800। পার্টলিতে আমাদের 12,000 টাকা লোন, 3,840, আর ফিস আছে 160। আমাদের গ্রস আছে 23,200, নিট একই অ্যামাউন্ট। আর আমাদের আরেকটা রিসিভার ফিস পাবো 10%, ওটা পরে লিখে রাখবো। আর আমাদের আরেকটা অ্যামাউন্ট দরকার, ওটা হলো ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ওটা আমরা পরে বের করে লিখবো। আমরা রেডি করে রাখলাম। কোনো নাম না থাকলে আমরা লিখুন এ কোম্পানি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ এট December 31, 2014. Gross liability expected to rank assets and properties book value are estimated to procedure PROCEDURE। প্রথমে আমরা 1 নম্বর লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর্স। ফুললি সিকিউরড ক্রেডিটর্স, আমরা আমাদের লোন অ্যামাউন্ট হলো 4,000 মাইনাস সিকিউরিটি 19,200, যেটা ওখানে লিখে রাখছি, আমরা বাদ দিব 15,200। যেহেতু অ্যাসেট বেশি, অ্যাসেট আমরা ওই সাইডে নিয়ে যাবো, এটা একটা কন্ট্রা, তাই আমরা লিখবো সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, আর এই লোন অ্যামাউন্টটা এদিকে লিখবো গ্রসে। নাম্বার 2 আমরা সবসময় লিখবো পার্টলি না প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, এই সিরিয়ালটা ঠিক থাকতে হবে সবসময়। সিরিয়ালটা মনে রাখবা যে ফুলি সিকিউরিটির পরে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রেফারেন্সিয়াল আমরা এখনো লিখি নাই। আমাদের প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স আছে 480 টাকা, ক্রেডিটর্স আছে 480 মাইনাস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। সবসময় 480 থেকে 480 টাকা আমরা দিয়ে দেব, এইটা আবার অ্যাসেটে গিয়ে মাইনাস হবে। আর এই লাইবিলিটির অ্যামাউন্টটা এখানে গ্রসেও লিখব। নাম্বার 3 আমরা লিখব পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। পার্টলি সিকিউরড ক্রেডিটর্স আমরা লিখে রাখছিলাম ওয়ার্কিংয়ে 12,000 হলো লোন, এখানে দায়ের দিকেও লিখব 12,000 মাইনাস সিকিউরিটি। সিকিউরিটি অ্যামাউন্ট হলো 3,840, 8,160। এখন আমরা 4 নম্বর লিখব আনসিকিউরড ক্রেডিটর্স। তোমরা এই বানানগুলি শীটের মধ্যেই পাবে, এখানে বোঝা না গেলেও শীটের থেকে বানানগুলি দেখে নেবে। আর তোমরা যেহেতু 3rd ইয়ারে পড়ো, আমি আশা করবো যে বানানগুলো তোমাদের জানা আছে, আর এগুলা না জানলে ভালো মতো শীটের থেকে নিজেরা দেখে নেবে। গ্রস লাইবিলিটি ওই যে আমরা লিখে রাখছিলাম 23,200, আর নিট লাইবিলিটি আমরা লিখে রাখছিলাম 23,200। শেষ, এই সাইডটা আমি যোগ করে রাখতে পারি আগের থেকে 31,360। এখন আমরা অ্যাসেট দিকে যাব। 1 নম্বর লিখব আনসিকিউরড প্রপার্টিজ। আমি বলছিলাম যে অ্যাসেটগুলো আমরা সিকিউরিটির কাজে লাগাইনি সেই অ্যাসেটগুলি যাবে। যেমন সিকিউরিটির কাজে লাগাইনি প্লান্ট অ্যান্ড মেশিনারি, কিন্তু আমরা প্রথমে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশের ব্যাংক থাকলে আগে লিখে নেব। একটা অ্যামাউন্ট থাকলে দুই দিকে একই অ্যামাউন্ট বসবে। তারপরে প্লান্ট অ্যান্ড মেশিনারি আমাদের কস্ট প্রাইস দেওয়া আছে 8,000, রিয়েলাইজ ভ্যালু দেওয়া আছে 2,000। ফার্নিচার কস্ট প্রাইস 800, রিয়েলাইজ ভ্যালু 350। স্টক কস্ট প্রাইস 8,000, রিয়েলাইজ ভ্যালু 5,550। এবার আমরা লিখব বুক ডেস তেনাদার। বুক ডেসে প্রথমে আছে গুড। গুড 6,000 অর্থাৎ গুড বলতে বোঝায় 6,000 টাকার মধ্যে আমরা 6,000 টাকাই পাবো। ডাউটফুল আছে 2,000, ইস্টিমেটেড টু রিয়েলাইজ 600। তার মানে আমরা বুঝে নেব 2,000 টাকার মধ্যে 600 টাকা আমরা পাবো, আর বাকি টাকা ব্যাড ডেটস। আরেকটা আছে ব্যাড আছে 500 মানে 1 টাকাও পাবো না। নাম্বার 3 বিল অফ এক্সচেঞ্জ
তোমরা এই সিরিয়ালটা সবসময় মনে রাখবা। বিল অফ এক্সচেঞ্জের মধ্যে দেখো বিলস রিসিভেবল আছে কিনা বা বিল অফ এক্সচেঞ্জ আছে কিনা, নাই, না থাকলে বিল অফ এক্সচেঞ্জ নাই টেস্ট দিয়ে দিতে পারো, বা না লিখলেও কোনো সমস্যা নাই। এখন যোগ করো 14,580 মাইনাস রিসিভার ফিস, মনে আছে 10% পাবে। 14,580 থেকে ক্যাশ ইন হ্যান্ড 80 টাকা বাদ যাবে, ইনটু 10%, 1450 প্লাস এই যে সারপ্লাস এস পার কন্ট্রা এখানে আসবে। আমি বলছিলাম যে কন্ট্রা এন্ট্রি এখানে আসবে, এখানে বেশি অ্যাসেট ছিল, এই বেশি অ্যাসেটটা এখানে যোগ হয়ে যাবে, মাইনাস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। এই যে আমরা এখানে কিছু প্রেফারেন্সিয়াল লাইবিলিটি দিয়ে দিয়েছিলাম 480 টাকা, এটা মাইনাস হবে। এই চারটা লেখার পর এখানে আমরা যোগ বিয়োগ করব 27,850। এখন এই সাইডের লাইবিলিটিটা আমরা এই সাইডে নিব 31,360, এটা থেকে এটা বিয়োগ দেব 3,510। এটা আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, একটা স্টার মার্ক দিয়ে দেই যে আমরা বুঝবো যে এত টাকা আমাদের ঘাটতি হচ্ছে। এটা নিয়ে আবার এখানে লিখি 3,510। এখন আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করব, আর রিসিভার ফিসটা আমরা লিখি নাই, লিখে রাখি। রিসিভার ফিস 1450। আমি বলছিলাম এই শিটে উপরের হেডিংয়ে আমাদের অ্যাডজাস্টমেন্টগুলি দেওয়া আছে, সেগুলো আমরা দেখব। প্রথমে লিখছিল যে আমাদের ক্যাপিটাল 33,600, 5 ইয়ার্স প্রফিট ছিল 10,800, ড্রয়িং অ্যাভারেজ টাকা 2,200 পার অ্যানাম বলছে, তার মানে আমাদের 5 ইয়ার্স প্রফিট ছিল, 5 ইয়ার্স তার মানে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে ড্রয়িংটারে, 11,000। এখন এটা লেখার পরে আমি বলছিলাম আমরা ডেফিসিয়েন্সিটা এখানে এনে ফেলি 3,510। যদি কোনো লস থাকতো আমরা এখানে লিখতাম লস বাই গ্যাম্বলিং, লস বাই অমুক, যেটা হোক যে কোনো লস আমরা এখানে লিখব। তারপর আমরা লিখব ব্যাড ডেস। আমি বলছিলাম ব্যাড ডেস আমরা 3 জায়গায় খুঁজবো। এক, ব্যাড ডেস নিজেই থাকে, যেমন আমাদের অঙ্কে ব্যাড ডেস আছে 500 টাকা। দ্বিতীয়ত খুঁজবো ডাউটফুলের সাথে, ডাউটফুলের সাথে আমাদের 2,000 থেকে 600 টাকা রিয়েলাইজ হয়েছিল, তার মানে 1400 টাকা ব্যাড ডেস। আর আরেকটা থাকে হলো বিলস রিসিভেবলের সাথে, ওটা নাই, না থাকলে নাই 1900। এরপরে আমাদের যত অ্যাসেট আছে, হোক সিকিউর হোক আনসিকিউর, সব অ্যাসেটসের দাম বাড়লে বা কমলে এদিকে, বাড়লে এই সাইডে। লস অন অ্যাসেটস, বিল্ডিং ছিল 40,000, কমে হয়েছে 20,000, লস হয়েছে 20,000। প্লান্ট অ্যান্ড মেশিনারি আগে ছিল 8,000, পরে 2,000, লস হয়েছে 6,000। ফার্নিচার আগে ছিল 800, পরে 350, 450। স্টক আগে ছিল 8,000, পরে হয়েছে 5,550, 2,450 লস। সব শেষ হওয়ার পরে তোমরা মনে রাখবা যে মনে আছে বিল ডিসকাউন্টের ছোট অ্যামাউন্ট, অর্থাৎ র্যাঙ্ক নাই, ছোট অ্যামাউন্ট আছে নাই, না থাকলে যেটা আছে ওইটাই লিখবা। বিলস রিসিভেবল ডিসকাউন্টেড 3,200। তারপরে হলো রিসিভার ফিস ছিল কয়টা আমাদের? 3টা। প্রথম 800 টাকা প্লাস 160 প্লাস 1,450, 2,410। শেষ এখন যোগ বিয়োগ করি 47,410। এখানে হয়েছে 47,410, আর এই সাইড যোগ করলে হয় 47,910। কত টাকা ডিফারেন্স? আমাদের ডিফারেন্স আছে 500 টাকা। এই 500 টাকা কেন ডিফারেন্স হচ্ছে? যে কোনো জায়গায় সাসপেন্স আছে, অর্থাৎ রেয়া মিলে আমাদের ঘাটতি আছে, রেয়া মিলের ডিফারেন্স আছে। এখন আমরা রেয়া মিলটা একটু করে দেখব যে কত টাকা ডিফারেন্স। রেয়া মিল করার পর যদি আমরা 500 টাকা ডিফারেন্স পাই তবে বুঝবো যে আমাদের অঙ্ক ঠিক আছে। ওটা নিয়ে সাসপেন্স অ্যাকাউন্ট নামে আমরা লিখে দিব।
আমরা একটু ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্স করার সময় মনে রাখবা উপর থেকে দেখা আরম্ভ করবা, আর ট্রায়াল ব্যালেন্স লেখার সময় আমাদের কস্ট প্রাইসগুলি বসবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। যেমন প্রথমে আছে আনসিকিউরড ক্রেডিটর্স, এটা একটা অ্যামাউন্ট আছে, বসায় দাও, লাইবিলিটি 20,000 টাকা। তারপর আছে মর্টগেজ অন বিল্ডিং, এটা অ্যাসেট, কত আছে 4,000 টাকা। না 4,000 না, সরি, বিল্ডিং আছে, মর্টগেজ অন বিল্ডিং না, সরি, মর্টগেজ তো লাইবিলিটি, এই সাইডে লিখব 4,000 টাকা। তারপর আছে ক্রেডিটর্স সিকিউরিটি, লাইফ পলিসি 4,000, আর হলো ক্রেডিটর্স হলো 12,000, ক্রেডিটর্স 12,000 আর লাইফ পলিসি 4,000। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স 480। আচ্ছা, সবসময় মনে রাখবা বিলস রিসিভেবল ডিসকাউন্টেড অ্যান্ড এক্সপেক্টেড টু র্যাঙ্ক, এটা কিন্তু নো এন্ট্রি, এটা কখনো ট্রায়াল ব্যালেন্সে যায় না, সবসময় মনে রাখবা। বিল্ডিং, এই যে এখানে কস্ট প্রাইসটা লিখবা 40,000, মনে রাখবা কস্ট প্রাইস 40,000। প্লান্ট অ্যান্ড মেশিনারি 8,000। বুকডেস মানে টোটাল দেনাদার, অর্থাৎ গুডস ছিল 6,000, ডাউটফুল ছিল 2,000, এর মধ্যে 600 টাকা আমরা আদায় করছিলাম, তো ওটা কোনো ফ্যাক্টর না। 2,000 আমাদের পাওনা ছিল, ওটাই আমরা লিখব। আর ব্যাড হলো 500, অর্থাৎ আমাদের মোট পাওনা ছিল 6, 7, 8, 8,500 টাকা। এর মধ্যে কত রিয়েলাইজ হয়েছে এটা এখানে ফ্যাক্টর না। ফার্নিচার 800 টাকা কস্ট প্রাইস, কিন্তু স্টক 8,000 টাকা কস্ট প্রাইস। ক্যাশ ইন হ্যান্ড 80 টাকা। এরপর আমরা যাব উপরে অ্যাডজাস্টমেন্টে। ক্যাপিটাল 33,600। প্রফিট আয় তো ক্রেডিট দিকে যায় না, 10,800। ড্রয়িং ডেবিট দিকে, মনে আছে 11,000 হয়েছিল, কিভাবে 2,200 ইন্টু 5 বছর শেষ। এখন আমরা যোগ বিয়োগ করলে যদি 500 টাকার ডিফারেন্স হয় তবে মনে করব যে অঙ্ক হয়ে গেছে। 80,380, 80,880, 500 টাকার ডিফারেন্স বেড়েছে, এখানে বেশি আছে, এই সাইড আগে যোগ করি 80,880, এই যোগফলটা আবার এদিকে আনি 80,880, এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয় 500, এটাই সাসপেন্স অ্যাকাউন্ট, অথবা আমরা ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্সও বলতে পারি। ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স, নো প্রবলেম, এটাও লিখতে পারি। এই ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্সটা আমরা এখানে আনবো, এখানে আমাদের মিলে গেল। ঠিক আছে, ধন্যবাদ ছাত্রছাত্রীরা। আমাদের আজকের অঙ্কটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, আশা করি বেশি করে এটা প্র্যাকটিস করবে, আরও 2-3 বার লেকচারটা শুনবে, দেখবা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।